ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের বিজ্ঞান ও পরিবেশ এটা আমি তোমাদের পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার, পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার এই অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করছি। ঠিক আছে, তোমরা মন দিয়ে শোনো, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা চ্যাপ্টারটার নাম কি? পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার। আমাদের অধ্যায়টার নাম হচ্ছে পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার। ক্লাস 7। দেখো, পরিবেশ বান্ধব আমরা শুনেই প্রথমে বলতে পারি পরিবেশের বন্ধু। পরিবেশ বান্ধব কথার অর্থ হচ্ছে পরিবেশের বন্ধু। পরিবেশের বন্ধু যেসব শক্তি, অর্থাৎ আমরা তাদেরকেই বলতে পারি যারা পরিবেশের কোনো ক্ষতি করে না, তাই তো? তাদেরকে আমরা পরিবেশের বন্ধু বলবো। পরিবেশের উপকার করে, কোনো ক্ষতি করে না, তাদেরকে আমরা পরিবেশের বন্ধু বলে থাকি। তাহলে এরকম শক্তি একটা কি হতে পারে তোমরা একটু চিন্তা করো তো। আমরা তো এখনো শুরু করিনি। এরকম একটা কি শক্তি হতে পারে? সৌরশক্তি, অর্থাৎ সূর্যের যে শক্তি, তাই না? যে শক্তি নিয়ে আমরা বেঁচে আছি, সমগ্র পৃথিবী বেঁচে আছে। সারা পৃথিবীর প্রত্যেকটা জীবজন্তু, মানুষ, উদ্ভিদ প্রত্যেকে বেঁচে আছে। তাহলে এটা পরিবেশের বন্ধু আমাদের। ঠিক আছে, এবার আমরা অধ্যায়ে চলে যাচ্ছি। বলছে বিভিন্ন ধরনের শক্তি, তাদের উৎস এবং রোজগার জীবনে তাদের ব্যবহার সম্বন্ধে তোমাদের একটা মোটামুটি স্পষ্ট ধারণা এতক্ষণে হয়ে গেছে। মানে পরিবেশের বন্ধু বলতে গেলে তোমরা বুঝতে পারছো পরিবেশের বন্ধু কারা কারা, কোন কোন শক্তি পরিবেশের বন্ধু, সেটা হয়তো তোমাদের একটু হলেও ধারণা হয়েছে। বলছে আমাদের জীবন ধারণের অনেকটাই বহু প্রচলিত কয়েকটি শক্তির নির্ভর। বলছে আমাদের জীবনে আমরা প্রতিদিন যে বেঁচে আছি, প্রতিদিন আমাদের কোনো না কোনো শক্তি গ্রহণ করে আমরা বেঁচে আছি। ঠিক আছে, কোন কোন শক্তি? দেখো, আমরা বলতে পারি তাপ শক্তি। তাহলে তাপ শক্তির ব্যবহার কি কি, আমরা কোন কোন কাজে তাপ শক্তিকে ব্যবহার করতে পারি? তো বলছে দেখো, এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছে তাপ শক্তির ব্যবহারগুলো কি কি। আমাদের প্রথমেই বলছে আমরা রান্না করতে ব্যবহার করি, অর্থাৎ আমরা রান্না করি তাপ শক্তিকে কাজে লাগিয়ে, তাই না? নাম্বার 2, বিদ্যুৎ উৎপাদন। এটা একটা বড় মূল্যবান, তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে পরিণত হচ্ছে। আচ্ছা, কয়লা পুড়িয়ে কয়লা থেকে আমরা কি পাচ্ছি? তাপ শক্তি পাচ্ছি। সেই তাপ শক্তিটা কি হচ্ছে? বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। সেখান থেকে আমরা তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি পাই। নাম্বার 3 বলছে অপারেশন করার আগে ছুরি কাঁচি নির্জীব করা। অর্থাৎ ডাক্তারবাবুরা যে অপারেশন করছে, তাদের যে ছুরি বা কাঁচি দিয়ে করছেন, সে তার মধ্যে যে জীবাণুগুলো লেগে থাকে সেই জীবাণুগুলোকে মেরে ফেলা। তা মেরে ফেলতে গেলে কি লাগবে? তোমার তাপ শক্তি লাগবে, তাই না? নাম্বার 4, ইট বানাতে। এই যে আমাদের বাড়ি ঘর, বিদ্যালয়, হাসপাতাল, বিভিন্ন অট্টালিকা, তো বলছে এগুলো তৈরি করতে কি লাগে? ইট লাগে। আর ইট তৈরি হচ্ছে কিভাবে? তাপ শক্তিকে কাজে লাগিয়ে, তাই না? কাঁচা মাটিকে পুড়িয়ে সেটা থেকে ইট পাচ্ছি আমরা স্টিম ইঞ্জিন চালাতে। বর্তমানে এই ইঞ্জিন তো নেই, আজ থেকে ধরে নাও অনেক দিন আগে এই ইঞ্জিন ব্যবহার উঠে গেছে। আমাদের এখানে আর এই ইঞ্জিন দেখা যায় না। স্টিম ইঞ্জিন অর্থাৎ কয়লাকে পুড়িয়ে সেখান থেকে কয়লাকে পুড়িয়ে আমরা সেখান থেকে যে শক্তিটা পাই, সেই শক্তিটা দিয়ে আমরা বাষ্প রূপান্তরিত করে আমরা ইঞ্জিন চালাতে হতো। তো সেই শক্তি তো এখন আর বর্তমানে নেই, স্টিম ইঞ্জিন চালাতে আর লাগে না এটা। আয়রন করতে, হ্যাঁ, আমরা জামা কাপড় আয়রন করি, সেটা তাপ শক্তিকে কাজে লাগিয়ে করে থাকি। কামারশালায় লোহা পিটিয়ে নানা রকম যন্ত্রপাতি বানাতে। হ্যাঁ, কামারশালা অর্থাৎ এই তোমার বটি, ছুরি, কাঁচি, বিভিন্ন যন্ত্রপাতি
আমাদের লোহার যেসব যন্ত্রপাতি সেগুলো প্রত্যেকটাই তৈরি করা হয় কামারশালায়। সেই কামারশালাতে এই তাপ শক্তিকে কাজে লাগিয়েই করা হয়, লোহাকে গলিয়ে করা হয়, তাই না? আর একটা বলছে তোমাকে মাটির হাঁড়ি ইত্যাদি পোড়াতে। হ্যাঁ, মাটির হাঁড়ি, আমরা কাঁচা মাটি অর্থাৎ সেই মাটিকে আমরা পুড়িয়ে পাকা মাটি করি, অর্থাৎ তাপ শক্তি দিয়ে আমরা সেটাকে আমরা পুড়িয়ে সেই কাঁচা মাটিকে পুড়িয়ে পাকা করতে হয়, তাই সেই মাটির হাঁড়ি তৈরি করতে আমাদের তাপ শক্তি লাগে। তাহলে আমরা দেখলাম তাপ শক্তির ব্যবহার অনেকগুলো, তোমরা ভালো করে পড়বে, তোমাদের হয়তো পরীক্ষা দিতে পারে তাপ শক্তির ব্যবহারগুলি লেখো, তখন তোমরা এইভাবে লিখবে। এবার আমরা চলে আসি, তুমি তাপ শক্তির আরো কয়েকটি ব্যবহার ফাঁকা ঘরে লেখো। তোমাকে তাপ শক্তির আরো কয়েকটি ব্যবহার লিখতে বলছে। তো আমরা প্রথমে বলে দিতে পারি যে পদার্থের অবস্থার পরিবর্তন করতে, অর্থাৎ কোনো একটা পদার্থের তার অবস্থার পরিবর্তন করতে আমরা তাপ শক্তি ব্যবহার করি। ধরে নাও বরফ আমরা কি দেখি কঠিন, তাই না? এখন বরফকে যদি আমরা তাপ দিই তাহলে কি হবে? ওটা গলে জল হবে, তাই তো? বরফটা গলে জল হয়ে গেল, তাহলে তার অবস্থার পরিবর্তন হলো, ছিল কঠিন, বরফটি ছিল কঠিন, হয়ে গেল কি তরল, তাহলে তার অবস্থার পরিবর্তন হলো। এখন তুমি এই তরলকে আবার তুমি তাপ দিচ্ছ, আবার যদি তাপ দাও তাহলে কি হবে? তরলটা ফুটে বাষ্পে পরিণত হবে, তাহলে ছিল তরল হয়ে গেল বাষ্প। তাহলে কি করছো? তুমি তাপ শক্তি ব্যবহার করে করছো। তাহলে আমরা দেখলাম বস্তুর অবস্থার পরিবর্তন করতে তাপ শক্তি ব্যবহার করা হয়। নাম্বার 2, শীতকালে আমরা কি করি? যাই সাধারণত স্নান যখন করি আমরা জলটাকে গরম করে নিই, তাই না? জলটাকে গরম করে নিই, তাতে কি হয়? আমাদের আরাম লাগে, ঠান্ডাটা লাগে না। তাহলে আমরা এই দেখো শীতকালে আমরা স্নান করতে জলটাকে গরম করতে গেলে আমাদের তাপ শক্তিকে কাজে লাগাতে হয়, তাহলে তাপ শক্তির এটা একটা ব্যবহার বলতে পারি আমরা। নাম্বার 3, তারপরে বলছে বিভিন্ন রাসায়নিক ধরে নাও বিভিন্ন রাসায়নিক পরীক্ষাগারে আমরা তাপ শক্তিকে ব্যবহার করা হয়। বিভিন্ন কেমিক্যাল তৈরি করতে বা বিভিন্ন ওষুধ তৈরি করতেও অনেক সময় তাপ শক্তিকে কাজে লাগানো হয়, তাই না? আর কি বলছে? আর একটা বলছে তোমার তাপ শক্তির আর ব্যবহার তুমি কি বলতো? অনেক কিছুই আছে, তুমি বলতো এয়ার কন্ডিশন, এসি, যেটা আমাদের তাপ শক্তির সাহায্যে তড়িৎ শক্তির সাহায্যে, এসি তো তড়িৎ শক্তির সাহায্যে চলে, কারেন্টে চলে, এসি হবে না। আরো তাপ শক্তির সাহায্যে তুমি অনেক কিছুই বলতে পারো। ধরে নাও কোনো কিছু আমরা পোড়াতে আমরা তাপ শক্তি ব্যবহার করি, যে কোনো জিনিস পোড়াতে আমরা কিছু পোড়াবো, যেমন কয়লাকে পোড়াতে গেলে তোমাকে কি লাগবে? তাপ শক্তি লাগবে, তাই না? তো এটা হতে পারে কয়লাকে পোড়ানো হলো, তাপ শক্তির এটা একটা ব্যবহার। তো আমরা দেখতে পাচ্ছি তাপ শক্তির ব্যবহারগুলো আমরা বিভিন্নভাবে পেলাম। এবার আমরা চলে আসছি, দেখো পরের পেজে, যে তোমাদের বলছে তড়িৎ শক্তির ব্যবহার। তা আমরা তো তাপ শক্তির ব্যবহার দেখে আসলাম, এবার তড়িৎ শক্তির ব্যবহার দেখি। তড়িৎ শক্তির ব্যবহার দেখো, প্রথমেই আমরা চলে আসছি আলো জ্বালাতে, অর্থাৎ যে আলোর সাহায্যে আমরা সবকিছু দেখতে পাচ্ছি, তাই না? আমরা পড়াশোনা করতে পারছি, আমরা প্রত্যেকটি বস্তুকে দেখতে পাচ্ছি আলোর সাহায্যে। আলো কি করে? আলো বস্তুকে দৃশ্যমান করে, দেখতে সাহায্য করে। তাহলে আলো জ্বালাতে আমরা তড়িৎ শক্তি ব্যবহার করা হয়। কম্পিউটার চালাতে, আমরা কম্পিউটার যে চালাই সেটাও তড়িৎ শক্তির সাহায্যে চলে। মাইক বাজাতে, তারপরে মেট্রো রেল, যে পাতাল রেল বা আমরা পাতাল রেল বলি বা মেট্রো রেল বলি, সেই মেট্রো রেল তড়িৎ শক্তির সাহায্যে চলছে। তারপরে ফাঁকা ঘর আছে, ইলেকট্রিক ট্রেন, ধরো ইলেকট্রিক ট্রেন, যে ট্রেন তার থেকে বিদ্যুৎ নিয়ে বা তড়িৎ নিয়ে চলে, সেটা হচ্ছে ইলেকট্রিক ট্রেন, আমরা বলতে পারি এটাও একটা তড়িৎ শক্তির ব্যবহার। তারপরে ট্রাম চালাতে, কলকাতায় তোমরা গেলে দেখতে পাবে ট্রাম দেখতে পাবে, এই ট্রাম তোমার তড়িৎ শক্তি নিয়ে চলছে। তারপরে তোমার ওয়াশিং মেশিন চালাতে, হ্যাঁ ওয়াশিং মেশিন, যেখানে জামা কাপড় কাচা হচ্ছে সেই ওয়াশিং মেশিনে তড়িৎ শক্তির সাহায্যে চলছে। মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দিতে, এটা তো তোমরা সবাই জানো, মোবাইল ফোন আমরা যদি ব্যবহার করি, সেটা ব্যবহার করতে হতে একসময় কি হয়, ব্যাটারিটা চার্জ কমে যায়, তখন সেই ব্যাটারিকে পুনরায় চার্জ করতে গেলে আমাদের তড়িৎ শক্তির সাহায্য নিতে হয়। সেই তড়িৎ শক্তির সাহায্যে আমরা মোবাইলটিকে চার্জ করতে পারি, ব্যাটারিকে চার্জ করতে পারি, তাই না?
তারপরে ফাঁকা ঘর আছে, দেখো টিভি, টিভি চালাতে আমরা যে টিভি দেখছি, টেলিভিশন যেটাকে বলি আমরা, সেই টেলিভিশন দেখতে গেলে তড়িৎ শক্তি লাগবে, তড়িৎ শক্তি ছাড়া হবে না। এক্স রে, এক্স রে অর্থাৎ আমরা এক্স রে কোথাও ধরো তোমার কারো হাত ভেঙে গেছে বা কারো পা ভেঙে গেছে, তাহলে ডাক্তারবাবুরা কি করেন, ডাক্তারবাবুরা এক্স রে করতে বলেন। কেন? ওই এক্স রে করলে কোন জায়গাটা ভেঙেছে ঠিক সেই জায়গাটা ডাক্তারবাবুরা নির্ণয় করতে পারেন এক্স রে প্লেট দেখে, তাই না? তাই এক্স রে করতে তড়িৎ শক্তি ব্যবহার করা হয়। তারপরে তোমাকে হচ্ছে পাম্প চালাতে, জলের পাম্প অর্থাৎ মেশিন চালাতে গিয়ে আমরা একতলা থেকে জল আমরা 3 তলায় তুলছি, তাহলে পাম্প চালিয়ে আমরা জলটাকে নিচ থেকে উপরে তুলছি, তার জন্য কি লাগে, তড়িৎ শক্তি ব্যবহার করি আমরা। আর কি, কলকারখানার মেশিন চালাতে, হ্যাঁ কলকারখানায় বিভিন্ন রকম মেশিন চালাতে গেলে তড়িৎ শক্তি অবশ্যই দরকার হয়। তাহলে আমরা দেখলাম তড়িৎ শক্তির বিভিন্ন ব্যবহার আমরা পেলাম, তোমরা ভালো করে মুখস্থ করবে। এবার তোমাকে বলছে আরো তড়িৎ শক্তির অন্য কোনো ব্যবহার তোমার জানা থাকলে উপরের ফাঁকা জায়গায় তা লেখো। আমরা বলে ফেলেছি, একটা হচ্ছে ইলেকট্রিক ট্রেন চালাতে, ফাঁকা ঘরে দেখো তড়িৎ শক্তির ব্যবহারে দুটো ফাঁকা ঘর আছে, একটাতে তোমরা ইলেকট্রিক ট্রেন লিখে দাও। একটা ফাঁকা ঘরে তড়িৎ শক্তির ব্যবহারে, তড়িৎ শক্তির ব্যবহারে একটাতে লিখে দাও ইলেকট্রিক ট্রেন চালাতে, আর নাম্বার 2 টিভি চালাতে। টিভি চালাতে এই দুটো লাগে তড়িৎ শক্তি। আমাদের দুটো ফাঁকা ঘর আছে, দুটো ফাঁকা ঘরে আমরা লিখে ফেললাম। এবার তোমাকে বলছে নিচে আবার বলছে, দেখো বলছে পেট্রোল, ডিজেল, কেরোসিন প্রভৃতি জীবাশ্ম জ্বালানি, এদেরকে জীবাশ্ম জ্বালানি বলি আমরা। এই জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় পাওয়া শক্তির ব্যবহার, অর্থাৎ পেট্রোল, ডিজেল, কেরোসিন, কয়লা এরা প্রত্যেকেই জীবাশ্ম জ্বালানি। এরা কিন্তু পরিবেশের বন্ধু নয়, পরিবেশ বান্ধব শক্তি নয়। পেট্রোল, ডিজেল, কেরোসিন, তোমার কয়লা এরা কিন্তু পরিবেশ বান্ধব শক্তি নয়, এরা পরিবেশের ক্ষতি করে, তোমরা জানো সবাই। তো বলছে এই সব শক্তির ব্যবহার তোমাদের কাছে জানতে চাইছে। তো তোমরা তো জানো যে জেনারেটর চালানো হয় ডিজেল দিয়ে, আমরা যে কারেন্ট চলে গেল আমরা জেনারেটর চালানো হয়, বা একটা বড় কোনো অনুষ্ঠান হচ্ছে সেখানে হঠাৎ বিদ্যুৎ শক্তি চলে গেছে, কারেন্ট অফ হয়ে গেছে, তাহলে সেখানে দেখবে জেনারেটর চালানো হচ্ছে। তাহলে এই যে জেনারেটর চালানো হচ্ছে তাহলে এটা কি দিয়ে চলছে, ডিজেল। ডিজেল হচ্ছে একটা শক্তি, কোন শক্তি, জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানি ডিজেল, এই ডিজেল দিয়ে জেনারেটর চালানো হচ্ছে, সেই ডিজেল দিয়ে জেনারেটর চালিয়ে সেখান থেকে আমরা তড়িৎ শক্তি পাচ্ছি। ঠিক আছে। নাম্বার 2 তোমার হচ্ছে পাওয়ার টিলার। পাওয়ার টিলার হচ্ছে তোমার জমির চাষবাস করতে যে যন্ত্র ব্যবহার করা হয়, জমিতে ধান খেতে যে ব্যবহার করা হয়, ধান গম ইত্যাদি জমিতে। তো পাওয়ার টিলার, সেই পাওয়ার টিলার চালাতেও আমাদের কি লাগে, ডিজেল লাগে। সেই ডিজেলের সাহায্যে আমরা পাওয়ার টিলার চালাচ্ছি, আমরা জমি চাষ করা হচ্ছে। আধুনিক এটা একটা চাষের পদ্ধতি বলতে পারো। ঠিক আছে। লঞ্চ চালাতে আমরা পেট্রোল, ডিজেল ইত্যাদি ব্যবহার করে থাকি। আবার এরোপ্লেন চলে হচ্ছে গ্যাসোলিন দিয়ে, গ্যাসোলিন সেটাও এক ধরনের পেট্রোল। ঠিক আছে, সেটাও একটা জীবাশ্ম জ্বালানি, আমাদের সেটাও চালানো হচ্ছে। আর তোমাদের 4টা ঘর দিয়েছে, সেই 4টা ঘরে আমাদের লিখতে বলছে যে কি কি হবে। তাহলে আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার তোমরা লিখে নাও, জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানির ব্যবহার। তাহলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার আমরা 1 নম্বর কি বলতে পারি, দেখো 1 নম্বর হচ্ছে আমাদের নাম্বার 1 আমরা বলতে পারি মোটর সাইকেল চালাতে, মোটর সাইকেল চালাতে আমাদের কি লাগে, পেট্রোল লাগে। তোমরা সকলেই জানো পেট্রোল ছাড়া মোটর সাইকেল চলবে না। নাম্বার 2 বাস চালাতে আমাদের পেট্রোল লাগে।
পেট্রোল ডিজেল। নাম্বার 3 লরি। আর নাম্বার 4 আমাদের স্কুটার। এইগুলো আমাদের জীবাশ্ম জ্বালানির ব্যবহার। আমরা ওই ছকে লিখতে পারি, ফাঁকা ঘরে লিখে নাও তোমরা, ঠিক আছে। এবার আমরা পরের পাতায় চলে আসলাম। বলছে তোমাদের এভাবে আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, ঠিক আছে। আর তোমরা নিজেরাই নিজেদের অভিজ্ঞতা থেকে এটা বলতে পারো বা তোমরা উদাহরণ দিতে পারবে। এই ধরনের প্রচলিত শক্তির চাহিদা কি বছরের পর বছর একই রকম থাকছে? না, আমরা কখনোই বলবো না এই যে প্রচলিত, এটা প্রচলিত শক্তি, জীবাশ্ম জ্বালানি, এই প্রচলিত শক্তির চাহিদা কি বছরের পর বছর একই রকম থাকছে? না, বছরের পর বছর একই রকম থাকছে না। যত দিন যাচ্ছে এর চাহিদাটা আরো বেশি বাড়ছে। কেন? তার একটা কারণ আমরা বলতে পারি জনসংখ্যা বৃদ্ধি। এর একটা কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। এই জনসংখ্যা বৃদ্ধির জন্য এই জিনিসগুলোর, এই জীবাশ্ম জ্বালানির চাহিদা কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে, তাই নয় কি? তো আমরা এটা বলতে পারি। আচ্ছা, আর তোমাদের এটা বলছে তোমাদের মোটেই না, উপরন্তু দিন দিন তার চাহিদা বেড়েই চলেছে। আর কি বলছে? তার একটা কারণ হচ্ছে জনস্ফীতি। আমি তো তোমাদের বললাম জনস্ফীতি অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি। আর অন্যান্য কারণ হচ্ছে নগরায়ন। অর্থাৎ দেখো এখন তোমরা চারিদিকে দেখতে পাবে যে কোথাও খেলার মাঠ তোমরা দেখতে পাবে না। সেই খেলার মাঠে তোমাদের দেখবে বড় বড় বিল্ডিং উঠে গেছে, বড় বড় ফ্ল্যাট হয়ে যাচ্ছে। ফাঁকা জায়গা তোমরা দেখতেই পাবে না, সেখানে বড় বড় ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে। পুকুর, যেগুলো পুকুর রয়েছে সেই পুকুরগুলো বন্ধ করে বা ভরাট করে সেখানে ফ্ল্যাট বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। তো এখন এই ফ্ল্যাট বাড়ি কেন তৈরি হচ্ছে? কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। এর পিছনে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। মানুষ থাকবে কোথায়, তাই না? তার জন্য জনসংখ্যা বৃদ্ধির একটা কারণ হতে পারে। তো আমরা বলতে পারি যে দেখো, আর যন্ত্র নির্ভর সভ্যতা, অর্থাৎ আমরা আজকে কিন্তু আমরা বেশিরভাগটাই যন্ত্রের উপর নির্ভর হয়ে পড়েছি। সম্পূর্ণটা, বেশিরভাগটাই দেখো আমরা যন্ত্রের উপর, যেটা আগে আমরা হাতে কলমে করতাম সেটা কিন্তু আজকে কম্পিউটারে করছি, ঠিক আছে। তাহলে আমাদের প্রযুক্তিবিদ্যার উপর আমরা বেশি পরিমাণে, টেকনোলজির উপর বেশি পরিমাণে আমরা নির্ভর হয়ে পড়ছি। সেটা আমাদের উন্নতির একটা ধাপ বলতে পারো, যে আমরা আধুনিক বা আমরা আরো বেশি উন্নত হতে, আমরা উন্নয়নশীল দেশ, আমরা আরো বেশি উন্নত হতে চাইছি, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছি, ঠিক আছে। সে তো ভালো কথা, কিন্তু তার দিকে তার ক্ষতিও হচ্ছে, আমাদের কিছু কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই বলছে আজকে তার একটা সমস্যা হচ্ছে যন্ত্র নির্ভর সভ্যতা। আর কি? আর বলছে জনসংখ্যার সঙ্গে কোন কোন বিষয় সরাসরি যুক্ত। জনসংখ্যার সঙ্গে দেখো কোন কোন বিষয় ওরা দিয়ে দিয়েছে। আরো বেশি খাদ্য উৎপাদন। হ্যাঁ, জনসংখ্যা বাড়লে তো তোমার বেশি পরিমাণে খাদ্য উৎপাদন করতে হবে। নাম্বার 2, আরো বেশি বাসস্থান নির্মাণ। হ্যাঁ, জনসংখ্যা বাড়লে তারা থাকবে কোথায়? তার জন্য বাসস্থান তৈরি করতে হবে। নাম্বার 3 বলছে আরো বেশি পরিবহন ব্যবস্থা, যাতে আমাদের লোক সংখ্যা বাড়লে পরিবহন সংখ্যা বাড়াতে হবে, নাহলে মানুষ চলাফেরা করবে কি করে। আর 4 নম্বর আমাদের বলছে, ফাঁকা ঘর দিয়েছে, আরো বেশি শক্তির চাহিদা। আমাদের কিন্তু এটা লিখে নাও তোমরা 4 নম্বর ঘরে, আরো বেশি শক্তির চাহিদা। অর্থাৎ আমরা বলছি জনসংখ্যা বৃদ্ধি বলে, জনসংখ্যা বৃদ্ধি এর 4 নম্বরটা কি হবে? আরো বেশি শক্তির চাহিদা। তোমরা 4 নম্বর ঘরে এটা লিখে নাও, আরো বেশি শক্তির চাহিদা। শক্তির উপর মানুষ বেশি নির্ভরশীল। আজকে তাপবিদ্যুৎ শক্তি বলতে পারো, তড়িৎ শক্তির উপর বলতে পারো, তারপরে যন্ত্র শক্তি, এগুলো আমাদের এই আরো বেশি শক্তির উপর আমরা নির্ভর হয়ে পড়ছি। আর কি বলছে দেখো, এই প্রতিটি চাহিদা পূরণের জন্যই চাই শক্তি। আর এই শক্তির প্রধান প্রাকৃতিক উৎস হিসাবে আমরা কি বেছে নিয়েছি? আমরা বেছে নিয়েছি এই জীবাশ্ম জ্বালানিকে, ঠিক আছে। মাটির তলায় থাকা জ্বালানির যে ভান্ডার, আমাদের মাটির তলায় কি আছে? এই জীবাশ্ম জ্বালানির ভান্ডার রয়েছে, যেগুলো সবই জীবাশ্ম জ্বালানি, অর্থাৎ কয়লা, পেট্রোল, ডিজেল
এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে তৈরি করে নিয়েছি আমরা বিদ্যুৎ, তাই না? আমরা আজকে কয়লা, এই এই বিদ্যুৎ শক্তি তৈরির সবচেয়ে বেশি ভালো বিদ্যুৎ শক্তি তৈরি হয় কয়লা থেকে, তাই তো? আর এর আজকে আমাদের কয়লা প্রায় শেষের পথে, কয়লা প্রায় শেষের পথে, কয়লা বেশি নেই, আমাদের সঞ্চয় নেই। তো আজকে এই কয়লা কিন্তু বেশিরভাগটাই বিদ্যুৎ শক্তিতে ব্যবহার হয়েছে, ঠিক আছে? আমরাও ব্যবহার করেছি, কিন্তু বেশিরভাগটা তো ব্যবহার হচ্ছে বিদ্যুৎ শক্তিতে। মনে রাখবেন, আমাদের রাজ্যে বা দেশের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের সিংহভাগই কয়লা পুড়িয়ে উৎপন্ন হয় তাপবিদ্যুৎ। আমি একটু আগে আলোচনা করলাম যে আমাদের রাজ্যে হোক আমাদের দেশে হোক সর্বত্র বলছে যে এই বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি আমরা পাচ্ছি কয়লা পুড়িয়ে, বেশিরভাগটাই কয়লাকে পুড়িয়ে আমরা সেখান থেকে পাচ্ছি, ঠিক আছে? আর তোমাদের এখানে একটা প্রশ্ন করেছে, দেখো যে ভেবে দেখো 100 থেকে 150 বছর আগে লোক সংখ্যাই বা কত ছিল? হ্যাঁ, আজকে থেকে তুমি পেছনের দিকে পিছনে চলে যাও, যে 100 বছর পিছিয়ে যাও বা 150 বছর পিছিয়ে যাও, আমাদের লোক সংখ্যা কিন্তু এত ছিল না। আজকে যে আমাদের 130 কোটির উপরে আমাদের লোক সংখ্যা, আমাদের ভারতবর্ষে 130 কোটির বেশি, তো তখন কিন্তু এত ছিল না, ঠিক আছে? তাহলে পরিবহন, বিদ্যুতের ব্যবহার, যন্ত্রের ব্যবহার তাহলে কম ছিল? অবশ্যই। লোক সংখ্যা কম হলে এগুলোর ব্যবহার অবশ্যই কম হবে। আর এখন এখন অনেক বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে। তোমরা এই উত্তরটি পাবে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এই উত্তরটি তোমরা রায় মার্টিন তোমাদের সহায়িকা, তোমরা ওইটা ব্যবহার করতে পারো। ওই রায় মার্টিন সহায়িকাতে আমি দেখে দিচ্ছি, রায় মার্টিন সহায়িকায় তোমরা এই উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। রায় ও মার্টিন সহায়িকা পেজ তোমরা পেয়ে যাবে, পেজ 118 আর নাম্বার হচ্ছে 6 নম্বরে এই উত্তরটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের বলছে কিন্তু মাটির তলায় যে প্রাকৃতিক সম্পদ আছে, অর্থাৎ মাটির তলায় আমাদের জীবাশ্ম জ্বালানি আছে, তাই না? আমরা একটু আগে বললাম মাটির তলায় যে জীবাশ্ম জ্বালানির ভান্ডার, অর্থাৎ কয়লা, পেট্রোল, ডিজেল, এগুলো। আর যোগান কি অফুরান? না। বলছে তার যোগান কি অনেক বেশি? আমরা বলবো না। আজকে এই জীবাশ্ম জ্বালানি প্রায় শেষের পথে, ঠিক আছে? তো বলছে কখনোই নয়। তাই এই কয়লা বা জীবাশ্ম জ্বালানি তেল তৈরি হতে কত কোটি বছর লেগেছে বলতো? আমরা বলবো লক্ষ লক্ষ কোটি বছর লেগেছে। আজকে যে আমরা পেট্রোল ব্যবহার করছি, আজকে যে আমরা ডিজেল ব্যবহার করছি, আজকে যে আমরা কেরোসিন তেল ব্যবহার করছি, এগুলো তৈরি হতে কত বছর লেগেছে আমরা কল্পনা করতে পারবো না। লক্ষ লক্ষ কোটি বছর লেগেছে এই জিনিসগুলো তৈরি হতে, ঠিক আছে? কিন্তু আজকে আমরা কি করছি? আজকে আমরা এগুলোর অপচয় করে ফেলেছি। আজকে শুধু না, সেই বহু যুগ আগে থেকে আমরা এগুলোর ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারিনি, আমরা নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করিনি, আমরা এটাকে অপচয় করেছি। তার ফলে আজকে এদের ব্যবহারটা প্রায় শেষের পথে, ঠিক আছে? তাই বিজ্ঞানীরা বলছেন এদের ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে, না হলে কিন্তু আগামী দিনে এই কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল পাওয়া যাবে না, ঠিক আছে? তাই আমাদের কি করতে হবে? আমাদের এদের ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তার এই উত্তরটা তোমরা পেয়ে যাবে, কয়লা বা জ্বালানি তেল তৈরি করতে কত কোটি বছর লেগেছে বলতো? এই উত্তরটা তোমরা পেয়ে যাবে রায় মার্টিন সহায়িকা পেজ 114 নাম্বার পেয়ে যাবে 5 নম্বর। ওখানে প্রশ্নটা দেওয়া আছে, উত্তরটা দেওয়া আছে, তোমরা ওখান থেকে করে নিও। এবার বলছে যে তোমাদের দেখো, বলছে যত সময় লেগেছিল
এই সম্পদ তৈরি হতে তার অনেক কম সময় মানুষ খরচ করে ফেলেছে তার অধিকাংশই। ঠিকই বলছে, বলছে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর এই পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল, কয়লা তৈরি হতে সময় লেগেছে, তার থেকে খুব কম সময়ে মানুষের ব্যবহার বেশিরভাগটাই করে ফেলেছে। তৈরি হতে সময় লেগেছে কিন্তু ব্যবহার করতে মানুষ সময় বেশি লাগায়নি, খুব তাড়াতাড়ি বেশি পরিমাণে ব্যবহার করে ফেলেছে। এইভাবে একদিন শেষ হয়ে যাবে মাটির তলায় কয়লা বা খনিজ তেলের ভান্ডার। বিজ্ঞানীরা বলেই দিয়েছে যে আমরা যদি এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার, এই জীবাশ্ম জ্বালানিগুলির ব্যবহার যদি আমরা নিয়ন্ত্রণ না করি, তাহলে এক সময় কিন্তু এদেরকে আর পাওয়া যাবে না পৃথিবীতে, এরা একদম নিঃশেষ হয়ে যাবে। তখন কিন্তু আমাদের সভ্যতা কিছুটা হলো পিছিয়ে পড়বো আমরা। ঠিক আছে, জানো কি মাটিতে ড্রিল করে প্রথম পেট্রোল উৎপাদন শুরু হয় আমেরিকা মহাদেশে 1859 সালে। এটা ছোট প্রশ্ন তোমাদের, তোমরা দাগিয়ে নাও। প্রথম আমেরিকা মহাদেশে মাটিতে ড্রিল করে, মানে খনন করে, মাটি খনন, ড্রিল মানে মাটি খনন করে সেখান থেকে পেট্রোল প্রথম তোলা হয়েছিল। ঠিক আছে, এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার যত বেড়েছে, পরিবেশে বেড়েছে তার দহনে উৎপন্ন পদার্থগুলির বহুমুখী ক্ষতিকারক প্রভাব। বলছে এই যে পেট্রোল, ডিজেল, কয়লা, জীবাশ্ম জ্বালানি আমরা ব্যবহার করছি, ব্যবহার করে আমরা উপকার পাচ্ছি, কিন্তু তার পরিবর্তে আমরা পরিবেশের কিন্তু ক্ষতি করে ফেলছি। এবং পরিবেশে এই যে পেট্রোল, কয়লা, ডিজেল, কেরোসিন এগুলো ব্যবহার করে আমরা যে দূষণ পদার্থগুলো বেরোচ্ছে, এদের ব্যবহার করে যে দূষণ পদার্থগুলো বেরায়, সেগুলো সরাসরি পরিবেশে গিয়ে মিশে যায়, ফলে পরিবেশের ক্ষতি হয়। ঠিক আছে, এইভাবে এই ধরনের এই জ্বালানির অতিরিক্ত ব্যবহারে পরিবেশের যে যে ক্ষতিগুলো হতে পারে তার কয়েকটি নিজেদের মধ্যে আলোচনা করে লিখতে বলছে। আমাদের পরিবেশে আর কি কি ক্ষতি হতে, অনেক ক্ষতি হতে পারে, সেগুলো তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে লিখতে বলছে। তাহলে এর থেকে বাঁচতে গেলে আমরা কি করব? তাহলে এদের ব্যবহারকে আমরা নিয়ন্ত্রণ করব। একটাই উপায় আছে, এদের যেটুকু দরকার সেটুকু ব্যবহার করব, আর যদি দরকার নেই তো ব্যবহার করব না। এখন যেসব প্রচলিত শক্তি ব্যবহার করছি তার ব্যবহার কি বন্ধ করে দেব? না, বন্ধ করা যাবে না, কিন্তু এর ব্যবহারটাকে কমিয়ে দিতে পারবো। আমরা যেটা ব্যবহার করছি সেই ব্যবহারটাকে কমাতে পারবো। ঠিক আছে, তখন আমাদের নিচের কাজগুলো চলবে কি করে? যদি আমরা এগুলো ব্যবহার না করি, তাহলে এই কাজগুলো আমরা করবো কি করে? তো বলছে বাড়িতে আলো জ্বালাতে হবে, পাখা চালাতে হবে, টেলিভিশন চালাতে হবে, ফ্রিজ চালাতে হবে, এসি মেশিন চালাতে হবে। তো এগুলো আমরা করব কি দিয়ে, তাই না? তো বলছে জ্বালানি নির্ভর পরিবহন ব্যবস্থা চালু রাখতে হবে, অর্থাৎ জ্বালানি নির্ভর পরিবহন ব্যবস্থা যেগুলো আছে সেগুলো বজায় রাখতে হবে। বহু ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে হবে যেখানে বিভিন্ন শক্তি লাগে। তবে কি কলকারখানা বন্ধ হয়ে যাবে? না, কলকারখানা বন্ধ হবে না। আমরা কি করব? সেখানে আমরা যেটুকু দরকার সেইটুকু শক্তি ব্যবহার করব। আর তাহলে কি এখনকার শিল্পগুলোর কি হবে? যে শিল্প কলকারখানা বেশিরভাগটাই এই জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে তৈরি হয়, যেমন বিদ্যুৎ শক্তি, আমরা কয়লা পুড়িয়ে তৈরি করছি। তো বলছে এগুলোই, বলছে সেজন্য এখন আমাদের চিন্তা ভাবনা করতে, তাহলে আমাদের যেসব কলকারখানা তোমার জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর, যে আমরা যানবাহন, যেসব যানবাহনে আমরা চলাফেরা করি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর, তাহলে কি তারপরে টিভি, ফ্রিজ, এসি মেশিন, কম্পিউটার এগুলো কি তাহলে চালানো বন্ধ করে দিতে হবে? বিজ্ঞানীরা বলছেন না, তা করলে চলবে না, সেটা করা যাবেও না, কোনোদিনই করা যাবে না। তাহলে কি করতে হবে? এর বিকল্প কিছু শক্তির কথা ভাবতে হবে। এই জীবাশ্ম জ্বালানি ব্যবহার কম করে আমরা, এটা তো জীবাশ্ম জ্বালানি তো প্রচলিত শক্তি, এই প্রচলিত শক্তির ব্যবহারটাকে কম করে অপ্রচলিত শক্তির ব্যবহারটাকে করতে হবে। অর্থাৎ জীবাশ্ম জ্বালানি নয়, আমরা পরিবেশের বন্ধু যেসব শক্তি রয়েছে তাদের ব্যবহারটা করতে হবে। যদি তাদের ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের পরিবেশের কোনো ক্ষতি হবে না, আমরা আমাদের কাজগুলো চালিয়ে যেতে পারবো। যেমন তোমাদের হচ্ছে সেই জন্য আমাদের অন্য শক্তির উৎসের সন্ধান করতে হবে।
সেগুলো যেগুলো অপেক্ষাকৃত কম ক্ষতি করবে আমাদের, এগুলোই হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি। অর্থাৎ জীবাশ্ম জ্বালানির ব্যবহার আমরা একেবারেই কমিয়ে দেব, একেবারেই কমিয়ে দেব। আমরা কার উপর নির্ভর হব? সম্পূর্ণভাবে আমরা পরিবেশের যেসব বন্ধু রয়েছে শক্তি, তাদের উপর আমরা নির্ভর করব। কি কি হতে পারে এই ধরনের শক্তির উৎস? এসো দেখা যাক। তো আমরা বলতে পারি এই ধরনের শক্তির উৎস আমি প্রথমেই আলোচনা করেছিলাম সৌরশক্তি। সূর্যের যে শক্তি সেটা হচ্ছে একটা তোমার পরিবেশ বান্ধব শক্তি। জোয়ার ভাটা শক্তি, জোয়ার ভাটা শক্তি হচ্ছে আমাদের পরিবেশের বান্ধব শক্তি, অর্থাৎ পরিবেশের বন্ধু। তারপরে তুমি ধরে নাও বায়ু শক্তি, বায়ু শক্তিকে কাজে লাগিয়েও আমরা গম পেশাই করতে পারি, তারপরে আমরা বিভিন্ন কাজ করতে পারি। বায়ু শক্তি হতে পারে, জোয়ার ভাটা শক্তি, সৌরশক্তি, ভূতাপ শক্তি, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যে তাপ রয়েছে সেই তাপটাকে নিয়েও আমরা বিভিন্ন কাজ করতে পারি। তো এইগুলো শক্তি হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি, অর্থাৎ পরিবেশের বন্ধু। ঠিক আছে, আমরা তোমাদের আজকে এই অবধি রাখলাম। তোমরা এই সৌরশক্তি অবধি তোমরা ভালো করে বাড়িতে খুঁটিয়ে পড়বে। আমরা এর পরের দিন এর উপরে প্রশ্নগুলো, রায় মার্টিন সহায়িকা যে বইটি রয়েছে সেই বইয়ের আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব পরের দিন। ঠিক আছে, তোমরা বাড়িতে ভালো করে প্রত্যেকটি লাইন খুঁটিয়ে পড়বে, কারণ এখান থেকে ছোট ছোট প্রশ্ন তোমাদের দেবে, ভালো করে পড়বে। আমি আজকে বুধবার, আগামীকাল তোমাদের অঙ্ক হবে, বৃহস্পতিবার তোমাদের অঙ্ক হবে, শুক্রবার আমি আবার তোমাদের কাছে বিজ্ঞান নিয়ে আসবো। ঠিক আছে, আগামীকাল অঙ্ক হবে, তোমরা তার জন্য প্রস্তুত থাকো। আজকে তাহলে এই অবধি রাখলাম, ভালো থেকো। ঠিক আছে।